যারা মত প্রকাশের স্বাধীনতার বুলিয়া ওড়ায়, বাক স্বাধীনতার কথা বলে, এইগুলা শুনে আপনি প্রতারিত হবেন না। মত প্রকাশের স্বাধীনতার একটা লিমিট আছে, বাক স্বাধীনতার একটা সীমানা আছে। তারা ওই সীমানা পর্যন্ত আপনাকে সুযোগ দিচ্ছে, কিন্তু আপনি ওই সীমানা যখন ক্রস করে ফেলবেন তখন সেই সুযোগ তারা আপনার কাছ থেকে কেড়ে নেবে, এমনকি আপনার উপরে ছড়াও হবে। হ্যাঁ, বাক স্বাধীনতার নামে আপনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলতে পারবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করতে পারবেন, উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে আজে বাজে কথাবার্তা বলতে পারবেন। এটুকু বাক স্বাধীনতা তারা দিবে। বরং বাক স্বাধীনতার নামে এই সমস্ত কাজকর্মকে তারা প্রশ্রয় দেয় এবং বাক স্বাধীনতাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে। কিন্তু এই বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা আপনি পাবেন না। আপনি পাবেন একটা পর্যায় পর্যন্ত। আপনার যদি মন চায় যে আওয়াজ তুলবেন, লিভ টুগেদারকে বৈধ করা হোক, অবৈধ পরকীয়াকে বৈধ করা হোক, কোনো নারী যদি নিজেকে পুরুষ মনে করে তাহলে তাকে পুরুষ হিসাবে অধিকার দেওয়া হোক, উত্তরাধিকার সহ যত ধরনের আইন আছে সব তাকে দেওয়া হোক, অথবা কোনো পুরুষ যদি নিজেকে নারী মনে করে তাহলে তাকে হোস্টেল সহ বাথরুম সহ সব জায়গায় তাকে নারী হিসেবে অ্যাক্সেস দেওয়া হোক, ওই ধরনের কথাবার্তা আপনার সহ্য করা হবে। কিন্তু আপনি যদি শরিয়ার কথা বলেন, খিলাফতের কথা বলেন, তাইলে আপনাকে আর সহ্য করা হবে না। আপনাকে না মানুষ হত্যাযোগ্য বানিয়ে ফেলা হবে, আপনাকে হোমোসেকার বানিয়ে ফেলা হবে, আপনাকে জঙ্গি বানিয়ে ফেলা হবে। শাহবাগী, রামবাম, প্রগতিশীল, বাঙ্গু, এলিট, সুশীল যারা আছে সবাই আপনার রক্তকে কিভাবে বৈধ করা যায় এবং আপনাকে রাষ্ট্রীয়ভাবে কিভাবে নিশ্চিহ্ন করা যায় সেই বন্দোবস্ত তারা করবে। তখন আপনার রক্ত হালাল হয়ে যাবে। এইটা হচ্ছে তাদের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার আসল রূপ। যতক্ষণ পর্যন্ত তাদের চোখে আঁকা বৃত্তের মধ্যে আপনি থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো, গুড মুসলিম। কিন্তু আপনি যখন আপনার দায়িত্বের তাগিদে রাষ্ট্র এবং সমাজের কল্যাণের স্বার্থে আপনি যখন শরিয়ার কথা বলবেন, খিলাফার কথা বলবেন, আপনি যখন আল্লাহ তাআলার অর্পিত দায়িত্ব আদায় করতে গিয়ে ইসলামের কথা বলবেন, ইসলামকে কেবল ধর্ম নয় একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে উত্থাপন করতে চাইবেন, ঠিক তখন আপনার উপরে তারা খড়গহস্ত হয়ে যাবে, রাষ্ট্রীয় দমন পীড়নকে তারা বৈধ করে ফেলবে। এটা আমরা ইতিমধ্যে দেখে আসছি। শুধু ইতিমধ্যে দেখে আসছি তা না, আমরা নতুন এই বাংলাদেশে বিভিন্ন হুমকি ধামকিও শুনতে পাচ্ছি যে হোমোসেকার বানিয়ে ফেলা হবে, আর একটা শাপলা মেসাকার তৈরি হবে, ডেভিল হান্ট লেলিয়ে দেওয়া হবে, এই ধরনের কথাবার্তা কি। আমরা গণ অভ্যুত্থানের পরে একটা শব্দ খুব বেশি শুনেছি যে ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করবে, ইনক্লুসিভ সমাজ গঠন করবে। এটার আসলে স্বরূপ কি? এইটার স্বরূপটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি গঠন করার পরে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আপনি দেখবেন ইনক্লুসিভ জিনিসটা, অন্তর্ভুক্তিমূলক একটা ব্যাপার সেপার আছে। তারা ছাড়া যত রাজনৈতিক দল আছে এই পর্যন্ত আমার জানা মতে কোথাও সরাসরি এলজিবিটিকিউ আন্দোলন, সমকামী অ্যাক্টিভিজমে জড়িত কাউকে কেন্দ্রীয় নেতা বানানো হয় নাই। কিন্তু আপনি দেখবেন জাতীয় নাগরিক পার্টির একাধিক সদস্যের ব্যাপারে এই অভিযোগ উঠেছে, শুধু অভিযোগ না, এবং তাদের মুখোশ উন্মোচন হয়েছে, যেমন মুনতাসির রহমান, শওকত আলী সহ আরও অনেকেই। মুনতাসির রহমান তো আপনার হুচিমিনকে নাকি বিয়েও করতে চাইছিল। তারা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, সমাজ, এইগুলার স্বরূপ হচ্ছে এইটা যে আমরা এমন একটা রাষ্ট্র গঠন করব যে এই রাষ্ট্রে সবাই থাকবে। ভালো কথা, সবাই থাকুক, কিন্তু এলজিবিটিকিউ সমকামী এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন চলতেছে। এই যে আমাদের নতুন রাষ্ট্র, নয়া বন্দোবস্ত, ইনক্লুসিভ সমাজ রাষ্ট্র, এই রাষ্ট্রে এলজিবিটিকিউ অ্যাক্টিভিস্টরা থাকতে পারবে এবং তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মান পাবে। আপনি দেখেন আমার জানা মতে না, মানে সকলেই এটা স্বীকার করে যে এই আন্দোলনের সর্বপ্রথম শিক্ষক হিসেবে মাঠে ময়দানে নেমেছিলেন আসিফ মাহতাব উৎসব, নিজের অসুস্থ শরীর নিয়ে। তিনি প্র্যাকটিসিং মুসলিম, কেবল এই জন্য তাকে উপদেষ্টা তো দূর কি বাত, রাষ্ট্রীয়ভাবে এইটার স্বীকৃতি বা অবদানও স্বীকার করা হয় না। এই হচ্ছে ইনক্লুসিভ রাষ্ট্রের আসল রূপ। যাই হোক, বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ইনক্লুসিভ রাষ্ট্র, সমাজ, রাজনীতি, জাতীয় নাগরিক পার্টি, সকলের বিষয়ে আপনারা সচেতন থাকুন, ভাবুন এবং আপনার রাজনৈতিক সিদ্ধান্ত সচেতনভাবেই গ্রহণ করুন।